শামসুন্নাহার বেগম দমে না গিয়ে গলার স্বর চড়িয়ে বললেন, তুমি মিথ্যে কথা বলছো মায়ের দুধ চাপা দেওয়ার জন্য। আলবির আগে লাল হয়ে চোয়াল শক্ত করে নানির দিকে কয়েক কদম এগিয়ে গিয়ে বলে, আজ যদি তুমি বুড়ো মানুষ না হতে তাহলে এ কাছাড়ে পেট ফাটিয়ে দিতাম তোমার। বয়স হয়েছে, গায়ের চামড়াও ঝুলে পড়েছে, কিন্তু মাথার ভেতরে এখনো শুধু শয়তানি। নামাজ কালাম তো বোধহয় কখনো পড়েই না, আল্লাহর ভয়ও নেই মনে, অথচ মুখে ধর্মের বুলি ঝাড়ো। এক পা কবরে আর এক পা জামিনে, তবু কুচ্ছারটাও। মায়া কি করেছে তোমার? তোমার জমির পাকা ধানে মই দিয়েছে, ঘরের টাকা চুরি করে এনেছে, নাকি তোমার সংসার দখল করে নিতে চেয়েছে? কোনোটাই তো করেনি। তাহলে কেন সবসময় মায়ের পেছনে লেগে থাকো? ইচ্ছে তো করছে তোমাকে কাঁচা চিবিয়ে খেতে। বুড়ো মানুষ বলে আজ বেঁচে গেলে। কত খবর ছিল আজ? এতক্ষণ চুপ থাকা অসির রহমান কাপা গলায় বলেন, মা তোমার সমস্যা কি বলো তো? এক কথা তোমাকে কতবার বলছি, তবুও বোঝো না। তুমি মেয়ের জামাই বাড়িতে এসেছো, ঘুরবে ফিরবে, খাবে, গল্প করবে, অথচ তুমি মায়ের পেছনে লেগে সবার আনন্দটুকু বিষিয়ে দিচ্ছ। এ তো মানুষের সামনে তুমি নিজেই নিজের সম্মান নষ্ট করছো। এটা কি তোমার ভালো লাগছে? ভবিষ্যতে এদের সামনে মুখ দেখাবে কিভাবে? শামসুন্নাহার বেগম মাথা নিচু করে বসে রইলেন। উপরের রুমে যারা যারা ছিল, আলবির রাগী গলার স্বর শুনে সবাই নিচে নেমে এসেছে। আলবি রাগে কাঁপছে। ওর নানি যে এতটা নিচে নামতে পারে দুঃস্বপ্নও ভাবেনি। কিভাবে পারলো ওর বইয়ের নামে এসব বলতে? মায়াকে অপছন্দ করে ঠিক আছে, তাই বলে এসব বলবে? একজন মানুষের চরিত্রের দিকে আঙুল তোলা ছোটোখাটো কোনো কথা নাকি? ওর তো ইচ্ছে করছে ওর নানিকে ধরে মনে রাগ মিটিয়ে উত্তম মাধ্যম দিতে। একে তো বুড়ো মানুষ, তার উপর আবার নানি হয়। রাগ উঠলেও সেভাবে কিছু বলতে পারছে না। ঘুরে দাঁড়ায় নানা দিকে তাকিয়ে। এই বুড়িকে কিছু করার আগেই আমার চোখের সামনে থেকে সরাও, আর তোমার ছোট নাতনি যেন আমার চোখের সামনে না আসে। আলবির মুখে শেষের কথাগুলো শুনে সবাই লীরার দিকে তাকায়। এই বজ্জাত মেয়েটা আবার কি করেছে? লীরা মাথা নিচু করে বড় বোনের পেছনে দাঁড়ায়। সবাই এভাবে তাকাচ্ছে কেন? আর আলবি এমন কথা বলল কেন? সেদিনের পর ও তো কিছু বলেনি মায়াকে, আলবিকেও তো কিছু বলেনি। লীরার বাবা অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে আছে লীরার দিকে। দেখে মনে হচ্ছে ওই চোখ দুটো দিয়ে বর্ষ করে দিবে এখনই। শুকনো ঢোক গেলে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আলবি আবার তাকায় নানি থেকে। আগের মতো রাগী তেজি স্বরে বলে, নিজের নাতনিকে যদি এতই ভালোবাসো তাহলে নিজের জামাইয়ের সাথে বিয়ে দিয়ে নিজের কাছেই রেখে দাও সারা জীবন। তবুও অন্যের সংসারে আগুন লাগাতে আসবে না। ড্রয়িং রুমে বসে থাকা কারো মুখে কোনো কথা নেই। সবাই চুপচাপ বসে আছে, দাঁড়িয়ে আছে। আলবি মায়ার দিকে তাকায়। মায়ার ফর্সা না গাল চোখ এড়িয়ে লাল হয়ে গেছে। দু চোখ বেয়ে গড়িয়ে পড়ছে শ্রাবণ ধারা। রাগে মাহিরের চোখ মুখও লাল হয়ে আছে। আলবি মায়ের সামনে দাঁড়িয়ে বলে, ওঠো। মায়া ওঠেও না, আলবির দিকে তাকায়ও না। আলবি হাত বেরিয়ে দিয়ে বলে, সোফা থেকে ওঠো। মায়া তবুও কিছু বলে না। আলবির চড়ে যাওয়া মেজাজ আরও চড়ে যায়। জোরে ধমক দিয়ে বলে, ওঠো, কি বলছি কানে যাচ্ছে না? আলবির ধমকে ড্রয়িং রুমের সবাই কেঁপে ওঠে। শামসুন্নাহার বেগম ভয় পেয়ে জড়সড় হয়ে যান। মায়া শব্দ করে কেঁদে দিয়ে উঠে দাঁড়ায়। আলবি মায়ের এক হাত নিজের হাতের মুঠোয় পুড়ে নিয়ে সিঁড়ির দিকে এগিয়ে যায়। সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে থাকা কয়েকজন সরে দাঁড়ায়। আলবির লাল চোখ লেরা দেখে একবার তাকায়। রুমে এসে ধরম করে ডোর লাগায় আলবি। এত জোরে শব্দ করে যে মনে হচ্ছে পুরো বাড়ি কেঁপে উঠল। ভয় পেয়ে আবার কেঁপে ওঠে মায়া। নিচে থাকা সকলে স্পষ্ট শুনতে পেয়েছে এত জোরে লাগানো ডোরের শব্দ। আলবি মায়াকে টেনে এনে বেডের উপর বসায়। টিস্যু হাতে নিয়ে মায়ার চোখ গাল মুছিয়ে দেয়। পানির বোতল হাতে নিয়ে পানি খাওয়ায়। তারপর আগের মতো রাগী স্বরে বলে, আমি কিছু বললেই তো চ্যাটাং চ্যাটাং করে কথা বলো। মুখ খোলার আগেই উত্তর রেডি করে রাখো। তাহলে এখন কি হয়েছিল? ওই বুড়ি যখন এত কিছু বলল, উত্তর দিলে না কেন? তখন মুখের মধ্যে সুপারগুলো লাগানো ছিল। মায়া বলে না কিছু। বুড়ি যখন এত বড় মিথ্যে কথা বলল সকলের সামনে, তখন বুড়ির চুল টেনে ছিলে না কেন? মানুষের কথা শুনে এমন চুপ করে থাকো বলেই তো তারা কথায় বলার সুযোগ পায়। একবার দুবার বলে কি ওদের লজ্জা হয়? কতবার বলবো? একবার ছেড়ে দুবার কিছু বললে তো সবাই হৈ হৈ করে বেয়াদব উপাধি দিয়ে দেয়। বাবা মা শিক্ষা দিতে পারেনি সে কথাও বলে। কি করব তাহলে? কোথায় কাজ না হলে হাত দিয়ে দিবে, হাত দিয়ে কাজ না হলে খুন করে ফেলবে। পরেরটা আমি দেখে নেব। কী দেখবেন? আমার বদলে আপনি জেল খেটে দেখবেন কেমন লাগে।
হ্যাঁ, মায়া রাগী চোখে আলবির মুখের দিকে তাকিয়ে থাকে। আলবি এক কদম এগিয়ে এসে মায়াকে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলে, তখনই তো জোরে ধমক দেওয়ার জন্য সরি। ভালোভাবে কিছু বলে শোনো না কেন? শোবেন না আমাকে, দূরে সরুন। আলবি ছাড়ও তো নাই, উল্টো আরও শক্ত করে ধরে। আজকের পর কেউ কিছু বলে তার গোষ্ঠীর পিণ্ডি চটকে দিয়ে আসবে, সে যেই হোক না কেন, শুধু আমি বাদে। ঐশী রহমান কিছু না বলে কিচেনে চলে আসেন। ঝরঝর করে কেঁদে ওঠেন। ওনার পেছন পেছন মেহবুব আর মেহেরও কিচেনে চলে এসেছেন। তিনি ঐশী রহমানকে সান্ত্বনা দিয়ে বলেন, তুমি কেন কাঁদছো ঐশী? ভুল তো তুমি করনি, তাহলে তুমি কেন কাঁদবে? কান্না বন্ধ করো। মাফ করবেন আপা, আমার মায়ের জন্য মায়াকে তো কষ্ট পেতে হলো। আমি সত্যিই বুঝতে পারিনি মা এমন কিছু করবে বা বলবে। মেহবুবা মেহের ঐশী রহমানের চোখের পানি মুছিয়ে দিয়ে বলেন, পাগল মেয়ে, এভাবে কেন কাঁদছো? মাপ চাইতে হবে না। তোমার মাকে পরে বুঝিয়ে বলে দিও, পরে যেন এমন কাজ আর না করে। মাহিদ, মাহির আর তোমার ভাইয়া ভীষণ ক্ষেপে আছে। সবাইকে আমি আজকে পাঠিয়ে দেব ওই বাড়ি থেকে। এটা বলে দেব ওনারা যেন আর কোনো দিন এই বাড়িতে না আসে। পাগল হয়েছো নাকি তুমি? ওনারা এমনিতেও আগামীকাল চলে যেতে চাইছে, এখন আর এমন কিছু বলবে না তুমি। লিডার বাবা ওর মায়ের দিকে তাকিয়ে বলেন, যাও ব্যাগ গুছিয়ে নাও, আর সবাইকে বলো ব্যাগ গুছিয়ে নিতে। 10 মিনিটের মধ্যে রেডি হয়ে সবাই আমার সামনে আসবে। 10 মিনিটের বেশি সময় লাগলে সবাইকে রেখে চলে যাব আমি। আলতাফ মাহমুদ কিছু বলেন না। রাগে ওনার মস্তিষ্ক টকবক করে ফুটছে। কত বড় সাহস ওনার বাড়িতে এসে ওনার ছেলের বউয়ের চরিত্র নিয়ে কথা বলে। আলতাফ মাহমুদ ঐশী রহমানকে বিয়ে করার প্রথম দিন থেকেই শাশুড়ি মাকে সেরকম পছন্দ করে না। তার এমন স্বভাবের জন্য সবসময় অন্যকে নিয়ে সমালোচনা করা, খুদ ধরা, খোঁটা দিয়ে কথা বলা সহ আরও অনেক খারাপ অভ্যাস ওনার মধ্যে ছিল, এখনও আছে। এর আগে আলতাফ মাহমুদ নিজের শাশুড়ি মাকে সাবধান করে দিয়েছিলেন যেন দ্বিতীয়বার মায়াকে কিছু বলার সাহস না করে। কিন্তু এবারও এসে এমন কিছুই করলেন, এই মহিলার জীবনও শোধরাবে না। আহনাফ মাহমুদ গম্ভীর স্বরে বলেন, এখন কেউ যেতে পারবে না, আগামীকাল যাবেন সবাই। লিডার বাবা মাথা নিচু করে বলেন, মাফ করবেন বেয়াই, এরকম কথা বলবেন না। আর থাকা সম্ভব না, যদি ভাগ্য নিয়ে আসে তাহলে আবার কোনো একদিন আসবো। আজকে যেতে দিন। কোনো কথা শুনতে চাই না আমি, আপনারা আজকে যাচ্ছেন না। আলবির নানা সোফা ছেড়ে উঠে এসে আহনাফ মাহমুদের পাশে বসেন। আহনাফ মাহমুদের দুহাত ধরে অপরাধী ন্যায় বলেন, মাফ করবেন বাবা, অনেক বড় অন্যায় করে ফেলছে। আহনাফ মাহমুদ আলবির নানার হাত ধরে বলেন, এভাবে বলবেন না, আপনি আমার বাবার বয়সে। এখানে আর থাকতে পারবো না বাবা, সেই মুখ নেই আমাদের। আপনি আর থাকার জন্য বলবেন না, তাহলে অন্তত খাবার খেয়ে যান সবাই। রান্না প্রায় হয়ে এসেছে বোধ হয়। আচ্ছা। আলবির নানা স্ত্রী দেখে আগুন চোখে তাকান, একবার বাড়ি ফিরতে পারলে হয়। তারপর এই বুড়িকে গরম তেলে ভাজবেন। জীবনে আজ অবধি কারোর সামনে কখনো মাথা নিচু করতে হয়নি, কারো কাছে মাপ চাইতে হয়নি, আল্লাহ তাল্লাহ ব্যতীত। এই বুড়ির কথার জন্য পুরো বাড়ির মানুষের মাথা নিচু হয়ে গেছে। মেয়েটাকেও ছোট হতে হলো শ্বশুরবাড়ির মানুষগুলোর সামনে। কাঁদতে কাঁদতে কীভাবে চলে গেল রান্নাঘরে। বাড়ির কেউ কিছু না বললেও আলতাফ মাহমুদ কিছু না বলেই ঠিক বলবেন ঐশী রহমানকে। মায়া মেয়েটাকেও কিভাবে বাবার কাছে ধমক খেলো। ছোটবেলা থেকে মেয়ে মানুষের কত কথা শুনে বড় হয়েছে। রাগে ওনার ইচ্ছে করছে শামসুন্নাহার বেগমকে এখানে মেরে পুঁতে রেখে যেতে। এই শয়তানের কারখানাকে বাড়ি বয়ে নিয়ে গিয়ে লিডার বাবা সোফা ছেড়ে উঠে লীরাকে টেনে নিয়ে গেস্ট রুমে আসেন। সবাই তাকিয়ে তাকিয়ে দেখে, কেউ কিছু বলে না। বল আলবিকে কি বলছিস তুই? লীরা ভয়ে আটকে জড়ানো গলায় বলে, আমি কিছু বলিনি আলবিকে। শক্ত হাতে আদরের মেয়ের গালে চড় বসান সাথে সাথেই। বেয়াদব মেয়ে, আলবি তো ছোট না বড়? তোর বড় বোন আলবিকে ভাইয়া বলে ডাকে, তুই কেন নাম ধরে ডাকিস? এখানে আসার পর থেকে তোর চাল চলন শুধু দেখছিলাম। অন্যের বাড়ি, তাই কিছু না বলে চুপ ছিলাম। দাদি নাতনি মিলে কি প্ল্যান করছিলি বল? লীরা কোনো কথা না বলে চুপ করে থাকে। চুপ থাকতে দেখে রাগ সামলাতে না পেরে অপর গালেও চড় বসিয়ে দেন। আজকে বাড়ি ফিরে নেই, তারপর তোর ব্যবস্থা করব। আদর আদরে শয়তান তৈরি হয়েছিস তাই না? কাঁচা কঞ্চি দিয়ে মেরে তোর শয়তান দূর করব। রুম থেকে বেরিয়ে নিচে নেমে আসে আলবি। কারো দিকে না তাকিয়ে সোজা ডাইনিং টেবিলের কাছে এগিয়ে আসে। মেড মায়া আর মেহবুবা মেহের সকলের জন্য খাবার বাড়ছেন। আলবির শাশুড়ি মায়ের দিকে তাকিয়ে বলে, দুটো প্লেটে খাবার বেড়ে দাও। মেহবুবা মেহের আলবির দিকে তাকান।
আমার আর মায়ের জন্য খাবার বেড়ে দাও। মেহবুবার মেহের কিছু না বলে দুটো প্লেটে খাবার বেড়ে দেন। আলবি প্লেট দুটো হাতে নিয়ে তুলে নেয়। উল্টো ঘুরে হাঁটতে হাঁটতে বলে, মায়া আক্তার, এক জগ পানি নিয়ে আসো। মায়া ডাইনিং টেবিলের উপর রাখা পানি ভর্তি জগটা নিয়ে আলবির পেছন পেছন হাঁটতে শুরু করে। আলবি কারো দিকে না তাকিয়ে সোজা নিজের রুমের সামনে এসে দাঁড়ায়। মায়া চলে যেতে পারে তাই বাইরে থেকে ডোর লক করে রেখেছিল। ডোর খোলো। ডোর খুলে একপাশে দাঁড়িয়ে থাকে মেড মায়া। পিলার দুটো বেডের উপর রেখে মায়ের হাত থেকে জগ নিয়ে ভেতর থেকে ডোর লক করে দেয় আলবি। জগ রেখে মায়ের সামনে দাঁড়ায়। যাও, হাত মুখ ধুয়ে আসো। আমি আবার রুমে যাব। তো এটা কার রুম? আপনার। আমি কার? মায়ার চোখ তুলে আলবির মুখের দিকে তাকায়। চোখ নামিয়ে নিচে চুপ করে বসে থাকে। আমার আমিটাই যখন তোমার, তখন এই রুমটা নিশ্চয়ই তোমার। না আপনি আমার, আর না এই রুম আমার। আমিও তোমার, এই রুমটাও তোমার, আর আমার সব কিছুই তোমার। এখন ওঠো, হাত মুখ ধুয়ে আসো, খিদে পেয়েছে। আপনাকে খেতে নিষেধ করছি আমি? বউ না খেয়ে থাকলে আমি কিভাবে খাবো? মায়াকে উঠছে না দেখে আবার বলে, আমার কিন্তু রাগ হচ্ছে মায়া, ধৈর্যের পরীক্ষা নেবে না, ওঠো। মায়ের হাত ধরে টেনে বেড থেকে নামিয়ে দাঁড় করায় আলভি। তারপর হাত ধরে টেনে ওয়াশরুমে নিয়ে আসে। ওয়াশরুমে এসে চুপচাপ দাঁড়িয়ে থাকে মায়া। আলভি হাতে পানি নিয়ে মায়ের মুখ ধুয়ে দিতে শুরু করে। আরে কি করছেন? ভিজে দিচ্ছেন কেন? ভালোভাবে বলছি, শুনছো না কেন? সরুন। আলবিকে সরিয়ে দিয়ে মায়া নিজে হাত মুখ ধুয়ে নেয়। শয়তান লোক দিল জামাটা ভিজিয়ে। রুমে এসে ব্যালকনি থেকে টাওয়াল এনে মায়ার দিকে বাড়িয়ে ধরে আলবি। হাত মুখ মুছে নাও। লাগবে না। এমন ঘাড়তেরা কবে থেকে হয়েছে বলো তো? কোথায় কোথায় তেরামি? মায়া কিছু বলার আগে আলবি নিজে মায়ার হাত মুখ মুছে দেয় জোর করে। টাওয়াল সোফার উপর ছুঁড়ে দিয়ে মায়াকে পাজা খুলে তুলে বেডে বসিয়ে দেয়। খাবার ভর্তি একটা প্লেট মায়ের সামনে দিয়ে অন্যটা নিজের সামনে নিয়ে বসে। মায়া বড় বড় চোখ করে তাকিয়ে আছে আলবির মুখের দিকে। প্লেট থেকে একটা চিংড়ি মাছ তুলে আলবি নিজে এক কামড় খায়। তারপর মায়ের চোয়াল চেপে ধরে বাকিটা মায়ের মুখের ভেতর পুরে দিয়ে মুখ বন্ধ করে দেয়। খাওয়ার শুরু করো বউ। আলবির মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে মুখের মাছটুকু চিবোতে শুরু করে মায়া। আলবি কয়েক লোকমা ভাত খাওয়ার পরেও দেখে মায়া এখনও নিজের প্লেটে হাত দেয়নি। ভাত মাখিয়ে পুনরায় মায়ার চোয়াল চেপে ধরে মুখের মধ্যে ভাত পুরে দেয়। আবার ভাত মাখাতে মাখাতে বলে, হাত দিয়ে খাবে না, আমার হাতে খাবে বললেই হয়। এভাবে চুপচাপ বসে আছো কেন? মায়া কিছু না বলে নিজের প্লেটের দিকে তাকায়। এত খাবার কিভাবে খাবে? আলবি আবার ভাত তুলে ধরে মায়ের মুখের সামনে। আমার হাত আছে। তো খাচ্ছ না কেন তাহলে? এই যে খাচ্ছি এখন। মায়া নিজের হাতে খেতে শুরু করে। আলবি আর কথা না বলে খাওয়া মনোযোগ দেয়। খেতে খেতে মায়ের মুখের দিকে তাকায়। মায়া মাথা নিচু করে চুপচাপ খেয়ে চলছে। মায়ের ভাবমূর্তি এখন যে ও ব্যতীত আর কেউ নেই এই রুমে। ওর সামনে যে আস্তে একটা মানুষ বসে আছে, সেদিকে তাকাচ্ছে না পর্যন্ত। আলবির নানার বাড়ির সবাই রেডি হয়ে ড্রয়িং রুমে এসে দাঁড়িয়েছে। শামসুনাহার বেগমের মধ্যে সেরকম কোনো ভাবান্তর নেই এখনও। লজ্জা অপমানে তার ছেলেমেয়ে সহ সবাই নুয়ে গেছে, আর তিনি এখনও শিরার টান টান করে দাঁড়িয়ে আছেন। আলবির নানা সবাইকে দাঁড়াতে বলে আলবির রুমের দিকে এগিয়ে আসেন। ডোর নক করতে ভেতর থেকে আলবির গলার স্বর শোনা যায়, নানা ভাই আমি এসেছি। আলবি মায়ার দিকে তাকায়। মায়া বেডের উপর শুয়ে বসে আছে চুপচাপ। বেড থেকে নেমে ডোর খুলে দেয়। কোথায় যাচ্ছ? চলে যাচ্ছি। আজকেই? আগামীকাল না যাওয়ার কথা ছিল? মায়া কোথায়? ভেতরে আসো। ভেতরে প্রবেশ করে দেখেন মায়া মাথা নিচু করে বসে আছে। নাম ধরে ডাক দিতেই মুখ তুলে তাকায়। চোখ মুখ এখনও ফোলা ফোলা। মায়াকে দেখলে ওনার ভীষণ মায়া হয়, সেই প্রথম থেকেই। আগে যখন মেয়েটার বাড়িতে আসতেন তখনই দেখতেন মায়া মলিন মুখে ঘুরে বেড়াচ্ছে, চুপচাপ এক কোণায় বসে আছে। মেয়েটার মাঝে মধ্যে হাসতো, হাসলে কি সুন্দর যে দেখায় বলার বাইরে। মায়া আমরা চলে যাচ্ছি, পারলে তোমার এই বুড়ো নানাকে মাফ করে দিও। আমাদের জন্য তোমাকে এত কথা শুনতে হলো, কষ্ট পেতে হলো। আগে যা হয়েছে ভুলে যাও, নতুন করে সব কিছু শুরু করো। তখন তুমিও ছোট ছিলে, আলবিও ছোট ছিল। ভুলটা ছিল তোমাদের পরিবারের, ভুল আলবিরও ছিল, এটা সত্যি কথা। আলবি যখন সব কিছু ঠিক করতে চাইছে, ওকে একটা সুযোগ দাও। এভাবে আর জেদ করে থেকো না। মায়া শোনে সব কথা কিন্তু বলে না কিছু। একবার শুধু আলবির দিকে তাকায়। আলবি ওর দিকে তাকিয়ে আছে। আমার সাথে একটু নিচে আসো।
মায়া তাকিয়ে রইল মুখের দিক। একটু দরকার আছে, 2 মিনিট সময় দিলেই হবে। মায়া বেড থেকে নেমে দাঁড়ায়, ওড়না ঠিক করে নেয়। তিনজন একসাথে রুম থেকে বেরিয়ে নিচে নেমে আসে। মায়াকে শামসুন্নাহার বেগমের সামনে দাঁড় করান আলবির নানা। সব কিছুর জন্য মায়ের কাছে মাপ চাও। শামসুন্নাহার বেগম কিছু না বলে সরে যান। কি বলছি কথা কানে যাচ্ছে না? মাপ চাও মায়ের কাছে। শামসুন্নাহার বেগম কিছু না বলে গেটের দিকে এগিয়ে যান। কিছুতে এতগুলো মানুষের সামনে এই মেয়ের কাছে মাপ চাইবেন না। মায়া মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আলবি গলা ছেড়ে বলে, বুড়ো বয়সে এখনো মনের মধ্যে শয়তানি আর অহংকার পরিপূর্ণ। বাঁচবে আর কয়দিন? মরার আগে তো তওবা করে আল্লাহর কাছে মাপ চেয়ে নিও। নামাজ কালাম পড়ে দিনের পথে এসো। বেঁচে থাকতে যা করছো কবরে জায়গা হবে কি না আল্লাহ তানা ভালো জানে। মানুষের নামে গীবত গাওয়া, সমালোচনা করা, মিথ্যে দোষারোপ করা, চরিত্র নিয়ে কথা বলা ছেড়ে দিও। এখনও সময় আছে। শামসুন্নাহার বেগম বাড়ি থেকে বেরিয়ে যান। আস্তে আস্তে সবাই বেরিয়ে যায় বাড়ি থেকে। ঐশী রহমান বাবার কাছে এগিয়ে আসেন। মারে মাফ করে দিও। আমরা তোমার মাথা নিচু করে দিলাম পুরো বাড়ির মানুষের সামনে। যদি কোনোদিন আমাকে দেখার ইচ্ছে জাগে তাহলে যেও আমার বাড়িতে। তুমি আবার এসো। সেই মুখ তোমার মা রাখেনি আর। ভালো থেকো, সকলের খেয়াল রেখো। ঐশী রহমানের চোখ দুটো টলমল করে ওঠে। নানা ভাই এদিকে আসো। আলবি এগিয়ে আসে নানার কাছে। বাইরে দিকে এগিয়ে যেতে যেতে বলে, মায়াকে বেশি চাপ দিও না, ওকে একটু সময় দাও। অনেক দিনের ক্ষত তো শুকাতে একটু সময় লাগবে। তোমার মায়ের কাছে যা শুনলাম তাতে আমি এটাই বুঝতে পারলাম তোমার অনুপস্থিতিতে ওকে অনেক কিছু সহ্য করতে হয়েছে। এটা বাংলাদেশ। এখানকার কিছু সংখ্যক মানুষের স্বভাবই অন্যকে খোঁচা দিয়ে কষ্ট দিয়ে কথা বলা। এসব করে হয়তো এরা পৈশাচিক আনন্দ পায়। জোর জবরদস্তি করে কিছু হয় না। আস্তে আস্তে ঠান্ডা মাথায় ওকে বোঝাও। আমার কথা শুনতেই চায় না, আমার সামনেও আসতে চায় না। তাহলে তুমি কিছু না বলে মায়ের কথাগুলো শোনার চেষ্টা করো। ওর অভিযোগ, অভিমান, কষ্টগুলো বোঝার চেষ্টা করো। ওর মন হালকা করার চেষ্টা করো। মন হালকা হলেই মন নরম হবে। কথা বলতে বলতে গাড়ির সামনে এসে দাঁড়ান। সব শয়তানের কারখানা এক গাড়িতে উঠে বসেছে। গাড়ি বেরিয়ে যায় বাড়ির গেট পেরিয়ে। বাড়ির সবাই ড্রয়িং রুমে এসে বসে। মায়া নিজের রুমে চলে যেতে চাইলেও আহনাফ মাহমুদ যেতে দেয়নি। আলবি এসে বসতেই তিনি আলবির মুখের দিকে তাকান। বাকি সবাইও আলবির মুখের দিকে তাকিয়ে আছে। আলবি কপাল ভরে কুঁচকে সকলের দিকে একবার দৃষ্টি বুলিয়ে নেয়। এভাবে তাকিয়ে আছে কেন সবাই? মায়া মাথা নিচু করে বসে আছে। আহনাফ মাহমুদ আলবিকে বলেন, গত রাতে মায়া সত্যি সত্যি তোমার রুমে ছিল? হ্যাঁ। সারা রাত ছিল? হ্যাঁ। মাহিদ বলে, ভাইয়া তুমি না বলে তোমার রুমে পড়ে গিয়েছিল রাতে, তাহলে মায়া কখন গেল? পরি চলে যাওয়ার পর আমি ব্যথা পেয়ে তোমাদের সবাইকে ডেকেছিলাম, কিন্তু কেউ শুনতে পাওনি আমার কথা। মায়া শুনতে পেয়ে গিয়েছিল রুমে, তারপর আমার সাথেই ছিল। সেই জন্যই তো ওই দুষ্টু পরি দ্বিতীয়বার আর আসার সাহস পায়নি। মায়া আলবির মুখের দিকে তাকান। কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে যে মিথ্যে কথা বলে এই লোকটা, কেউ বুঝতে পারবে না সত্যি বলছে নাকি মিথ্যে বলছে। আমি রুমে যাই এখন। যা। মায়া সোফা ছেড়ে উঠে দাঁড়ায়। দ্রুত পায়ে সিঁড়ির কাছে এগিয়ে যায়। পেছন পেছন আলবি নিজেও দ্রুত এগিয়ে যায়। করিডোরে এসে মায়াকে ধরে জোর করে নিজের রুমে নিয়ে আসে। মায়ের রেগে তাকায় আলবির মুখের দিকে। এখানে নিয়ে আসলেন কেন আমাকে? আজ থেকে তুমি এই রুমে আমার সাথে আমার কাছে থাকবে। থাকবো না আমি? থাকতেই হবে। সকলের সামনে মিথ্যে কেন বললেন? মিথ্যে কোথায় বললাম? তুমি তো গত রাতে সারা রাত আমার সাথেই ছিলে। ছিলাম, সেটা তো আমি জানি। সবাইকে ডেকেছিলেন, এটা মিথ্যে কথা ছিল না? পড়ে এসে মেরেছি, এটা মিথ্যে কথা না? তো কি বলবো? আমার বউ আমাকে মেরেছে, আমি বউয়ের ধাক্কা খেয়ে চিৎপটাং হয়ে পড়ে গিয়েছিলাম। বউ কামড় দিয়ে রক্ত বের করে দিয়েছে আমাকে। পাগল মনে হয় তোমার? বউয়ের হাতে মার খেয়েছি বলে নিজের মান-ইজ্জত নিজে পাঞ্চার করবো মানুষের সামনে? মায়া কিছু না বলে বেডের উপরে উঠে বসে রইল। আলবি আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে, আমার কেন মনে হচ্ছে আমার বউকে আমার বাপ উস্কানি দেয়? বউয়ের পেছনে কলকাঠি আমার বাপই নাড়ে। আমার বাপে কিছু তো একটা নিশ্চয় করে।